উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই, উনার আত্মীয় স্বজন চোর ছিল, এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন, তিনি সেখানে চুপ ছিলেন। কিভাবে সম্ভব হলো তারা তিনি এত হাজার কোটি টাকা তিনি ইয়ে করেছেন, কিভাবে পেয়েছে? রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে। কিভাবে পেয়েছে? আজকে তো পত্রিকা এসছে, অনেকগুলা কাহিনী আসছে। তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন, জ্বালানি প্রজেক্ট করেছেন, এই চোররা তো এইখান থেকেই ইনকাম করেছে। এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি, তখনই আমার কাছে ফোন এসেছে জয়ের, আমার কাছে ফোন এসেছে ববির, আমার কাছে ফোন এসেছে রেহানার। তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে? শেখ হাসিনাকে অনেকে অনেক ভাবে দোষী করে, আমিও ব্যক্তিগতভাবে ওনাকে অনেক সমালোচনা করি, কিন্তু আমি এইটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই, উনার আত্মীয় স্বজন চোর ছিল, এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন, তিনি সেখানে চুপ ছিলেন, তার অপরাধ হচ্ছে ওইটা। জি, খুব ভালো বলেছেন। কিন্তু ধরেন গত ৮ মাসে নসরুল আহমেদ বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন। তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা? কাদের মাধ্যমে তিনি তারা এগুলো বিক্রি করছেন? এই যে যারা আছে বিএনপি, জামাত, তারপরে এনসিপি, মানে আরো যারা আছে, তো ভাই এটা সবকালে ও নলে এদের সম্পত্তি থাকে কি করে? সরকারের তো উচিত এগুলাকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া। এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন? সরকার করবে কিভাবে? আপনার ডক্টর ইউনূস কি করছে? সে নিজেও তো এইসব করছে। সে নিজে কি করেছে? উনি কর ফাঁকি দেওয়া ছাড়া তার কিছু করে নাই। ফাঁকি না, কর শুধু কর মানে কর মওকুফ করছে, শুধু তাই না, কতগুলো প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে। কিভাবে করে? ব্যবসা উনি সেটা তো সমালোচনা করছি। উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে যে সমস্ত ন্যাক্কারজনক ভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেন, তখন তো এইসব নসরুল হামিদরা তো পার পাবেই নাকি? না, এক জিনিস না, আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনূসের সাথে তুলনা করতে চাই না। ডক্টর ইউনূস অপরাধ তো অপরাধী, এখন অপরাধ, কিন্তু মাত্রা আছে তো। কিসের মাত্রা আছে? ডক্টর ইউনূস করলে সেটার মাত্রা কম, আর নসরুল হামিদ বিপু করলে আচ্ছা, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাক, তখন এগুলো বের হবে। এখন তো বের হয় নাই। এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদামাটা না। কথা বলতেছেন, আমি বুঝতে পারছি। না, ভয়ের কথা না, আমার বদ্দা তো, আমরা বুঝো না, চিটং এর লোক তো। আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, 2007 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি। তো তখন আমি কাজ করতাম এনটিভিতে। আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সবসময় তাদেরকে প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা, রাইট? এমনকি সেই ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামীকে প্রশ্ন করা হয়েছিল, আমি তখন ইলেকশন কমিশনে আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে ৭১-এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা। এটা ছিল আপনার ইয়ের আমলের কথা, কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমল আর কি। হ্যাঁ, তো ইলেকশন কমিশনে তখন সেই নিজামী বলেছিলেন যে মিডিয়া ৭১-এর ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি, তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি। আপনি নিশ্চয়ই এটা মনে আছে। এর আগে একদম 1 to 1 আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে ৭১-এর ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকু নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এনটিভিতে। তখন এটি 2007 সালের কথা বলছি। এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন, কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয়। এবং আমি যদি যাই হোক, সে পরবর্তীতে সেটা তো উসুল করে দিয়েছে। আনিস ভাই, এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই, এই যে শফিকুর রহমানকে 5ই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো, সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিকটা না তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চান কিনা? একটিবারের জন্য চেয়েছে তারা? নো, তারা শুধু বলেছে খালেদ তো জিজ্ঞেস করছে, এখানে তো খালেদ জিজ্ঞেস করছে তাকে। হ্যাঁ, এইবার তো জিজ্ঞেস করেছে, এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই। কিন্তু এর আগে গত 10 মাসে কি বলেছে? বলেনি।
এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না, করছে না। তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমিসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না। আচ্ছা, আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে, এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল, কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না। ক্ষমার একটা পদ্ধতি আছে, সেটা দিতে হবে। পাকিস্তান এখানে হাই কমিশনে ছিল আলমগীর বাবর, তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম। তাকে যখন আমি কোয়েশ্চেন করেছিলাম, উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি। আমি যে কোথায় সেটা, বলে যে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো, আমাদের তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশের, সেখানে কিন্তু লিখিতভাবে আছে। ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য। এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি, এগুলা নিয়ে আর ইয়ে হবে না। কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে, কিন্তু তারা কোনো বিচার করে নাই। আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না, জামাত ৭১ সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এবং তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি। যে কাজগুলো, সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না, সেটার মূল কারণ হচ্ছে আর্মি। জামাতের কোন ভয়? জামাত কেন বলতে পারে না? পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায়, তাদের আর্মির ভয়ে তারা পারে না, কারণ এটা আর্মি কাজ করছে, তারা তো করে নাই। এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের, তারা কেন এটা বলতে পারে না? তারা ১৯৭১ সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যেই সমস্ত কাজ করেছে, তারা পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করছে। তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে। তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাটে অংশ নিয়েছে। আল বদর, আল শামস এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে। জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে। তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হোতা। তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালে শীর্ষস্থানীয় শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে, নির্যাতন করেছে, সেটা গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে। সেনাবাহিনীকে পথ নির্দেশনা করছে, তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে। সাধারণ মানুষকে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামে বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল। জামাত 19৭১ সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন, তারা বলতে পারে। কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা, সেটা পলিটিক্যাল ডিসিশন না, সেটা তো হত্যাকাণ্ড, এইগুলোই তো যুদ্ধ অপরাধ। জামাত যে 71-এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না, যুদ্ধ অপরাধ তো এগুলাই। এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে, ঠিক আছে, এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই। এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ, পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব, একটা ধর্মীয় দায়িত্ব ছিল। এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা ইস্যুগুলো করেছে, গণহত্যা করছে, তারা ধর্ষণ, অগ্নিসংযোগ করছে, তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটা পঙ্গু করেছে। এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে? এগুলোর জন্য তো 2 লাইনের খালেদ মহিউদ্দিনের সাথে 2 লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না। এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে। এবং আমি এখানে নিজের কথা বলতে হবে, জামাতে ইসলামের যে নেতা যারা মারা গেছেন, একজন নেতা কামরুজ্জামান, তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই, আমি এখানে বলে রাখি যে আমরা যে ডিপার্টমেন্ট, খালেদ মহিউদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন, কামরুজ্জামান ভাই। তো উনাকে ওই বড় ভাই সুলভ ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান, আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা, বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের। এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে, আমার সাথে অনেকের পরিচয় আছে, অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। তারা কেন লজ্জাটা নেবে? তারা আপনারা যে অপকর্ম করেছেন, ধর্ষণ করেছেন, আমি শেষ করতে দেন সুলতানা, আমাকে শেষ করতে দেন, আপনি বারবার ডিস্টার্ব করেন। এই যে
আমার কথা হচ্ছে কামরুজ্জামান ভাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে, তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই, কেউ কেউ আমাদের সন্তান তুল্য, তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে। আসলে তো তারা তো রাজাকার, হয়তো তার বাবা রাজাকার ছিল না, কিংবা সে রাজাকারের না, কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে। তখন উনি বললেন যে দেখো, তোমরা তো তোমাদের মতো করে বলো, দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে, সবকিছু বলা যায় না। তবে আমি যেটুকু শুনেছিলাম, উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলছিলেন ক্ষমা চাও, আমি থাকি আর না থাকি। এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন, কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে। এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে, ব্যারিস্টার রাজ্জাক, তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি, এই যে যে পাপ তারা করেছিল, যে তাদের উত্তরসূরিরা করেছিল, তাদের পূর্বসূরিরা করেছিল, সেটা থেকে রক্ষা পাইতে, এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে। তারা তো, আপনি যদি দেখেন, এই যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই যে স্লোগান উঠলো 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাতে তো তারা গর্ববোধ করে নাই। কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা, রাজাকার স্লোগান কেন দিচ্ছ, তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন, তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো, দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন, আমরা পরের লাইন কি বলেছি, পরের লাইন বলছি যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে, মানে বলছে যে পরের লাইন ছিল, তার মানে কি এই তরুণগুলো কি রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট? তারা তো সন্তুষ্ট না, তারা তো এটা আপন করে না। আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা, 71-এর যে মুক্তিযোদ্ধা, সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছি আমার, বা আমরা লড়াই করেছি, আমাদের রক্ত দিয়েছি। আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন গর্বিত রাজাকার, আমি রাজাকার, আমার ছেলে রাজাকার, আমি যেন গর্বিত? তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার, আমাদের ক্ষমা চাওয়া দরকার। তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। জামাত আমির আরেকটা যে কাজ করেছে, আপনি খেয়াল করেন, ভাষাগত, উনি বলেছেন যদি আহ, ইতিহাস ইতিহাস ইয়ে হয়, এটাকে শব্দটা বলছে ইতিহাস আহ, এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে। ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই, যে উনি বলছেন কি, উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায়, এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন, তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে। কথা খেয়াল করেন, যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ, তার মানে কি, এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে 71 সালে তারা সঠিক ছিল, তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না। তাহলে এই সমস্ত, এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিউদ্দিনের সাথে, এটা তো ভণ্ডামি কমপ্লিট। আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটাও ভণ্ডামি। তারা যে ভণ্ডামি করে সে তো সবাই জানে, কিন্তু আপনাদের স্নেহর জন্য খালেদ মহিউদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয়, পাল্টা প্রশ্নগুলি করতে পারে না। বিষয়টা খুব ইন্টারেস্টিং আর কি। কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্যও হতে পারে, আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামী মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে, তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না? আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরায়, আমরা বুঝি না তারা কি বলতে চায়? বুঝি না, তাদের, সেটাই তো বলছি, তাদের পূর্বসূরীরা যে অপকর্ম করছে, এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে? তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত। যারা ক্ষমা চায় তাদের তো আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না? আপনি ক্ষমা চাচ্ছেন, তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন। জামাত যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই, কোনো অপরাধ করে নাই, তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার? এটি ক্ষমা না ইতিহাস? এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা, এটা তো প্রশ্ন উঠছে এখন। আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে? আমার তো মনে হয় না।